স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক ময়দানে লড়াইয়ের দামামা শোনা যাচ্ছে, একদিকে নির্বাচন প্রতিহতের ঘোষণা, অন্যদিকে প্রতিহতকারীদের রুখে দেয়া হুঙ্কার। তাই সংঘাতের শঙ্কায় দিনাতিপাত করছে আমজনতা। নাগরিক সমাজ থেকে বিশ্ব বলয়, সব দল নিয়ে স্বচ্ছ একটি নির্বাচনে আপাত সমাধান খুঁজছে সবাই। তবু সঠিক ও সরল পথের দিশা মিলছে না, অসহায় সময় পার করছে সাধারণ মানুষ। আজকের আলোচনা তাই আমরা এখন কি করব। কথা বলতে আজ স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান, আছেন সমাজচিন্তাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। স্বাগত আপনাদের। ডক্টর আকবর আলী খান, নির্বাচনকালীন সরকার নিয়ে আপনি 4টি ফর্মুলা দিয়েছিলেন, আমরা ডিসেম্বরের শেষ দিকে দেখেছিলাম। তার সর্বশেষটি ছিল যে বিরোধী দল একটি রূপরেখা দেবে, সব মহল থেকে তা চাওয়া হচ্ছে, কিন্তু বিরোধী দল এখন পর্যন্ত কোনো রূপরেখা দিচ্ছেন না। বিষয়টি যদি একটু বিশ্লেষণ করতেন বা কিভাবে দেখছেন। বিরোধী দল একটি রূপরেখা দেবে এ কথা আমি বলেছিলাম যে বিরোধী দল রূপরেখা দিলে সেটা নিয়ে একটা গণভোট কিংবা রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারত। এবং আমরা এমন এক অবস্থায় আছি যে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলিও করছে না, এবং তারা যদি না করতে পারে তাহলে দেশের মানুষের কাছেও সেটা ছেড়ে দেওয়া হচ্ছে না। তো এর কোনোটিই করা হয়নি। আমি 4টি ফর্মুলা দেওয়ার উদ্দেশ্য ছিল একটি, 4টি না আরো অনেকগুলি ফর্মুলা দেওয়া সম্ভব। আমি যেটা বলতে চেয়েছিলাম এবং এখনো বলছি সেটা হলো বর্তমানে যে সংঘাত চলছে তার বিভিন্নভাবে সমাধান করা সম্ভব। এটা সত্য নয় যে এর কোনো সমাধান নাই, এবং কোনো আইনগত অলঙ্ঘনীয় প্রতিবন্ধকতা সমাধানের পথে দাঁড়িয়ে নেই। আমাদের মনে রাখতে হবে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না। এবং আমি 4টি ফর্মুলায় যেটা বলেছিলাম যে ইচ্ছা করলে পরে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে আগের তত্ত্বাবধায়ক সরকারের কাছাকাছি ব্যবস্থাও করা সম্ভব, সংবিধানে সংশোধন করে অন্যভাবে তত্ত্বাবধায়ক করাও সম্ভব, অথবা নির্বাচনকালীন একটি সরকার বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেও করা সম্ভব। এর বিভিন্ন পথ খোলা আছে, কিন্তু মুশকিল হলো যে পথে তো যেতে রাজনীতিবিদরা রাজি হচ্ছেন না, এবং সেখানেই আমরা আটকে গেছি। ডক্টর সলিমুল্লাহ খান, পথে যেতে রাজনীতিবিদরা রাজি হচ্ছেন না, এই জায়গা থেকে যদি আপনার বিশ্লেষণ আপনি একটু বলেন। আমি যে রাজি হওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আইন দিয়ে সবকিছু হয় না, সেটা আমরা অভিজ্ঞতা জানি। আমি একটা পুরানো কথা বলি, 1930-এর দশকের কথা। একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দার্জিলিংয়ে বিজ্ঞানী মোহাম্মদ কুদরতে খুদার দেখা হয়েছিল। তিনি তখন বিলেত থেকে ফিরেছেন, চাকরি খুঁজতেছেন, চাকরি পাচ্ছেন না। তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করলেন, এই যে দেশের হিন্দু মুসলমান সমস্যা, তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে উনি ডিএসসি করে এসছেন কিন্তু প্রেসিডেন্সি কলেজে চাকরি পাচ্ছেন না, এটার জন্য আপনি কিছু লিখুন, যেমন নজরুল ইসলাম লেখে। তখন রবীন্দ্রনাথ অনেক ভেবেচিন্তে তাকে বললেন, এই সমস্যার কোনো সমাধান নেই, একটাই সমাধান আছে, এদেশের সব হিন্দুকে মুসলমান হয়ে যেতে হবে, অথবা সব মুসলমানকে হিন্দু হয়ে যেতে পারে। এটা কুদরতে খুদা তার আত্মজীবনীতে লিখেছেন, 2003 সনে ছাপা হয়েছে, এটা স্মৃতিপটের আলেখ বইটার নাম। তখন উনি একটু ভেবে বললেন, স্যার এটা তো একটা অবাস্তব সমাধান, একটা বাস্তব সমাধানের কথা বলুন। আমি এই জন্যই বলছি 1930 থেকে 1947, 17 বছরের মধ্যে এটার সমাধান হয়নি। দেশ ভাগ একটা সমাধান ছিল না, সে অসম্ভবকেই আমরা সমাধান বলে মেনে নিয়েছি। আমি এই জন্য বলছি এখনো যে যদি বলে যে কোনো সমাধান নেই, ডক্টর খান যেটা বললেন এর সমাধান আছে, কিন্তু এই সমাধান যে নায়ক নায়িকারা করবেন তারা যদি রাজি না হন তাহলে এটা সমাধান হয় না। আমরা এটাকে বলি ইউটোপিয়া। আমি স্যারের প্রতি সম্মান রেখেই বলছি, তার 4 সমাধানে ইউটোপিয়ার পর্যায়ে পড়ে। অর্থাৎ যে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এজেন্সি নাই সমাজে, সেটাকে আমরা ইউটোপিয়া বলতে অভ্যস্ত। যে এটা 2টা অর্থ হয়। ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রিক ভাষায় ভালো জায়গা, এর আরেকটা অর্থ হচ্ছে যে জায়গা কোনো জায়গা নয়। আমি অর্থাৎ যে সমাধান ভালো সমাধান সেটা আবার কোনো সমাধান নয়, কাজে আমাদের একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে, সেটাকে আমি বলবো বাস্তবোচিত সমাধান। যেমন ওনার যে দ্বিতীয় ফর্মুলা, যে বর্তমান সংবিধানের মধ্যেও একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করা যায়। আসলে আমাদের লক্ষ্যটাকে, আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হলে তো চলবে না, লক্ষ্যটা হচ্ছে নির্বাচন।
অর্থাৎ আমরা সকলেই মেনে নিয়েছি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে সেটা বৈধ পরিবর্তন হয়। এখন কেউ যদি সেটা তো আস্থা না রেখে অন্য সমাধানের কথা বলেন, সেটা আমার এখতিয়ারভুক্ত নয়। আমি আপাতত সংবিধানের ভিতরে বলবো যে নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কি কি ফর্মুলা আছে, আমিও আপনার এখানে বা অন্য কোনো এক টিভিতে বলেছিলাম যে বিরোধী দলের একটা ফর্মুলা দিয়ে আসা উচিত। তারা বলছে যে কি আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, কিন্তু সেটা থেকে তারা মনে হয়েছিল খানিকটা পশ্চাদপসরণ করেছিলেন, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার বলছেন। এটা শুধু টার্মিনোলজির গন্ডগোল নয়, এটা হচ্ছে মনের ধারণারও গন্ডগোল, যে আসলে গ্রহণযোগ্য নির্বাচন করার কি কি পথ আছে। তত্ত্বাবধায়ক সরকার তার একটি পথ ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল এমন একটা কুইনাইন যেটার অভিজ্ঞতায় আমরা দেখেছি সেটা আরো বড় সমস্যা তৈরি করে, জ্বরের চাইতেও বেশি। সেই জন্য সেটাকে যদি আমরা সুপ্রিম কোর্টের কথা বাদ দেন, নিজেরাই বলি। কিন্তু স্যার আমি একটু পুরনো প্রশ্নে ফিরে আসছি, আমি বাক্যটা শেষ করি স্যার। আমি বলছি যে কি তাহলে আমাদের একটা ফর্মুলা বলতে যেটা বোঝানো হচ্ছে সেরকম একটা ফর্মুলা নিতে হবে, অন্তত পুরনো সমস্যাটার পুনরাবৃত্তি হয়, যে তেমন ফর্মুলা যেন আমরা না দিই। পুরনো সমস্যার পুনরাবৃত্তি কি, আগে আমরা মনে করছিলাম নিরপেক্ষ বিচার বিভাগ থেকে অবসরপ্রাপ্ত লোকদের বা সেই কর্মের লোকদের নিয়ে আসলে আমরা একটা নিরপেক্ষ লোক খুঁজে পাবো। পরে বেগম জি একসময় বলেছিলেন, আপনার তো মনে থাকতে পারে, যে উনি বলেছিলেন যে হয় পাগল অথবা শিশু ছাড়া নিরপেক্ষ লোক নেই। এবং এই ধরনের কথা আছে যে ইন্দিরা গান্ধী একবার একটা বিখ্যাত কথা বলেছিলেন, যে বলে কি পার্লামেন্টারিয়ানদের ঘুষ নেওয়া প্রসঙ্গে উনি বলছেন কি লেজিসলেটিভ ব্রাইব ইজ এ ইউনিভার্সাল ফেনোমেনন, ইজ এ গ্লোবাল ফেনোমেনন। দুনিয়া সকলেই ঘুষ খায়, মানে হচ্ছে ইমপ্লিসিট কি আমরাও ঘুষ খাবো। আমি যে পৃথিবীর সব দেশে নির্বাচন নিয়ে গন্ডগোল হয়, সুতরাং আমাদের দেশেও হবে, এটুকু আমি সমাধান মনে করি না। সমাধানের জন্য একটা পথ খুঁজে পাওয়া সম্ভব, এই আশার সাথে আমি আছি। স্যার আমি একটু আপনাকে, ডক্টর আকবর আলী খান যে 4টি ফর্মুলা দিয়েছিলেন তার মধ্যে আপনি এগুলিকে ভালো বা ইউটোপিক কেন মনে করছেন স্যার? এর মধ্যে তো আসলে ঠিক তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা ওরকম করে নাই। উনি প্রথম ফর্মুলায় রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে নির্দেশনা বা পরামর্শ চাওয়ার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয়টিতে জাতীয় সংসদ থেকে 10 জন সদস্য নেওয়ার কথা বলেছেন, সরকারি দলের পিএম সহ 5 জন সদস্য, বিরোধী দলের পিএম মানে নেতা সহ 5 জন সদস্য পরস্পর নির্বাচন করবেন। এবং তৃতীয়টিতে 2 জন করে 10 জন করে 20 জন, এবং চতুর্থটিতে হচ্ছে 2 দলের মধ্যে সমঝোতা না হলে বিরোধী দল প্রস্তাব দেবে, তারা কোন উপায়। স্যার আমাকে ভুল বুঝবেন না, আমি কথাটা বলছি এইভাবে। আমি বলছি যে কোনো প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম যদি বাস্তবায়ন করার মতো সদিচ্ছা সম্পন্ন পলিটিক্যাল দল না থাকে তাহলে ইউটোপিয়া হয়ে যায়। আপনি বলুন তো দেখি একটা বাস্তবায়ন। স্যার এটাও আমার প্রশ্ন ছিল যে বাস্তবায়নযোগ্য ফর্মুলাটা কি? আপনি নিজে বলুন, যেটা কল্পরাজ্যের না। আমি বলছি কল্পরাজ্যের সমস্যা বলতে হলে এই 2 দল যদি রাজি না হয়, আমরা যদি রাজি হই ধরেন, তাহলে এটা বাস্তবায়ন না। আপনি বলুন না একটা 2 দল রাজি হতে পারে। 2 দল রাজি হতে পারে এরকম কোন ফর্মুলা? আমি এটাই বলতেছি, এরা যদি রাজি হয়, এজেন্সি তাদের হাতে, বল তো তাদের হাতে, আমার তো বল নাই। ডক্টর সলিমুল্লাহ খান যেটি বলছেন যে আপনি যতই গ্রহণযোগ্য ফর্মুলা দেন, তারা যদি রাজি না হয়, আমি সেটাই বলছি। না, কিন্তু সেটাকে তো কল্প রাজ্যের ফর্মুলা বলে কোনো লাভ নাই। কারণ কল্প রাজ্যের ফর্মুলা যদি হয় তাহলে বাস্তব ফর্মুলা থাকতে হবে। আপনার জানা কোনো বাস্তব ফর্মুলা আছে কি? সেটা শুনলে আমরা আরো চিন্তা ভাবনা করতে পারতাম। এক্স্যাক্টলি, আমি বলছি এরা 2 দল, তার মানে কোনো বাস্তব ফর্মুলা নাই, বাস্তব ফর্মুলা এক্সিস্ট করে না, সেটা সম্ভব না। এবং সেটা সম্ভব না এই জন্য না যে এই ধরনের আইন কানুন পরিবর্তন কিংবা ব্যবস্থা নেওয়া সম্ভব না। সম্ভব না এই জন্য যে 2 পক্ষ রাজি। আমি সেই উদাহরণটা দিলাম। 1947 সনের বঙ্গ বিভাগটাকে আমরা এখন সমাধান বলতেছি না, কিন্তু এটাকে সমাধান হয়েছে? সমাধান হয়নি। আমরা মনে করলাম সাম্প্রদায়িক সমস্যার অবসান হবে, কিন্তু সাম্প্রদায়িক সমস্যা এখন দ্বিগুণ হয়েছে। একটা বাংলাদেশে হয়েছে, একটা ভারতে হয়েছে, তাহলে সমাধান হলো কোথায়? আমরা সমাধান বলে নিয়েছি। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে যেখানে সব সমস্যার সমাধান হয়ে গেছে? না, তবে এখানে আমরা একটা সমস্যার কথা বলছি স্যার। এখানে প্রশ্নটা, এই সমস্যাটা দিয়ে আপনি একটা সবগুলি ফর্মুলাকে কল্পরাজ্য বললেন। এখন আপনি বলেন যে এর বাইরে কি ধরনের সমস্যা? আমি বললো কল্পরাজ্য হবে, আপনি বললেও হবে, কিন্তু আপনি তো কর্তৃত্ব। আমি তো কল্পরাজ্যের কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হলো যে এগুলো বাস্তব, কিন্তু রাজনৈতিক নেতাদের স্বার্থ অন্য জায়গায়। না, সেটা কল্পরাজ্য না। কাজেই তারা বাস্তবতাকে মানতে রাজি নন। এবং বাস্তবতাকে যদি আপনি অস্বীকার করেন, আপনি এই মুহূর্তে বসে বাস্তবতাকে অস্বীকার করতে পারেন, কিন্তু তার একটা মূল্য আপনাকে ভবিষ্যতে দিতে হবে। সুতরাং এটাকে আমি কল্পরাজ্য বলবো না, এটাকে আমি বাস্তবতাই বলবো। এবং বাস্তবতাকে রাজনৈতিক দলগুলি তাদের স্বার্থে অস্বীকার করে, এবং এটার একটা বড় দাম, চড়া দাম রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষের। আমার মনে হয় ডক্টর সলিমুল্লাহ খান সেই কথাই বলছেন। সুতরাং কল্পরাজ্যের কথা না, কথা হলো বাস্তবতাকে অস্বীকার করা, বাস্তবতা অস্বীকার করা, সেটা হলো মূল বিতর্কের। স্যার আরেকটা কথা একটু বিনয়ের সাথে যদি বলি যে 2006 সালের সংবিধানের আলোকে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে না পেরে আপনারা
উপদেষ্টা পদ থেকে সরে গিয়েছিলেন, সেক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনী বাতিল করাটা কি রাজনৈতিক পরিস্থিতির জন্য জরুরি হয়ে পড়েছিল, বা যারা বাতিল করেছে তাদের দায়টা যদি একটু। দেখেন, ত্রয়োদশ সংশোধনী যে কারণে বাতিল হয়েছে, যেটা সরকারের পক্ষ থেকে বলা উচিত, সেটা হলো যে এটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে। কিন্তু এখন আমরা যে বক্তব্য শুনতেছি সেটা হলো সুপ্রিম কোর্টের রায় না, এই জিনিসটাই নাকি খারাপ। এখন এই জিনিসটা যদি খারাপ হয়, এটা চেয়েছিল কারা, প্রথম প্রশ্ন, এবং এটা একদিন কাজ করলো কিভাবে, এবং যে তত্ত্বাবধায়ক সরকারগুলি হয়েছে সেগুলিকে কিন্তু বেআইনি ঘোষণা করা হয়নি। তো আর তার চেয়েও আমার সবচেয়ে বড় আপত্তি যেটা, যে দেশে যদি আপনি কোনো বড় পরিবর্তন আনতে চান, তাহলে সেটা আপনার নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল। কিন্তু নির্বাচনের আগে কিন্তু সরকারি দল কখনো বলেন নাই যে আমরা ক্ষমতায় গেলে এটা তুলে দেব। এই ব্যবস্থাটা জনসাধারণের কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে একটা ব্যবস্থা হিসাবে গড়ে উঠেছিল। এটা যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে নির্বাচনের আগে বলায় কোথায় অসুবিধা ছিল? এখন ক্ষমতায় এসে এটা করা হয়েছে। ঐতিহাসিকভাবে আমরা যেটা দেখেছি সেটা হলো একটা রায়ের প্রেক্ষিতে এটা হয়েছে। সেই রায় নিয়ে যদি আলাপ আলোচনা করতে চান, সেটা নিয়ে আলাপ আলোচনা করা সম্ভব, তার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখানো সম্ভব। কিন্তু এত বড় বিষয় জনসাধারণের কাছে নির্বাচনী কোনো প্রতিশ্রুতি নাই। যেমন যুদ্ধ অপরাধীদের যে বিচার করা হচ্ছে, আমি প্রথম থেকে সেটাকে সমর্থন দিয়ে আসছি। তার কারণ হলো এটা আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল এবং জনসাধারণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, সুতরাং বাংলাদেশের জনসাধারণ যুদ্ধ অপরাধীদের বিচার চায়। এটার মধ্যে তো জনসাধারণের কোনো সম্পৃক্ততা নাই। এ তো আপনার প্রাসাদ রাজনীতির অংশ হিসাবে এটা আবির্ভূত হয়েছে। স্যার, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা যদি স্যার মনে রাখি, যে 2006 সালের শেষে যেটি গঠিত হয়েছিল, এবং আপনি যেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন কারণ এটা ওয়ার্ক করছিল না, স্যার এটাকে ওয়ার্ক করানোর জন্য কোনো না কোনো পরিবর্তন তো আনতেই হবে। এর মধ্যে তো আমি যেটা মনে করি সেটা হলো যে সুপ্রিম কোর্টের রায়কে এখন অস্বীকার করার কোনো উপায় নেই। জি স্যার। এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলো আগের তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না, তার মধ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সুতরাং সেই জন্যই আমি বলছি যে বিরোধী দল যদি তত্ত্বাবধায়ক সরকার চায়, তাহলে কি পরিবর্তন সহ তারা তত্ত্বাবধায়ক সরকার চায় সেটা তো বলতে হবে। তারা সেটা কিন্তু আদৌ বলছে না, যেটি আমরা প্রথমে এবং আলোচনা তার করছিলাম। ফলে যেটা আমি বলছি যে তারা ছায়ার সাথে লড়াই করছে, কারণ কি চাচ্ছে সেটা জনসাধারণের কাছে স্পষ্ট করে কখনো বলছে না। কখনো বলছে না। ডক্টর সলিমুল্লাহ খান, এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, না, তারা এটা তো ছায়ার সঙ্গে লড়াই। না, আমি বলছি এখানে আমাদের কোনো দ্বিমতের বিষয় নাই। একটা নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টা হচ্ছে যারা প্রধান নির্বাচনে অংশ নেবেন তাদের মধ্যে সমঝোতার ব্যাপার। আমি ডক্টর খানের আগের বক্তব্য সম্পর্কে একটু মন্তব্য করছি যে দুটো প্রশ্ন। একটা হচ্ছে গত তত্ত্বাবধায়ক সরকার যে 3টা কাজ করেছে সেগুলিকে বেআইনি ঘোষণা করা হয়নি। সেটা বেআইনি ঘোষণা করার ব্যাপার না, এটা কেউ এটাকে বেআইনি বলছে না, বলছে এটা অকার্যকর হয়ে পড়েছে। কোনো জিনিস যখন বাস্তবে কাজ করে না তখন সেটা পরিবর্তন করা, সংশোধন করা, সংবিধান যেখানে সংশোধন করা যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও সংশোধন করা যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা বর্তমান সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে বলেনি। তারা বলেছিল যুদ্ধ অপরাধীদের বিচারের কথা এবং অন্যান্য বহু কথা তারা বলেছিল, কিন্তু এটা বলেনি বলেই, কারণ আমরা যখন বলি এমন যেটাকে বলে অভূতপূর্ব পরিস্থিতি দেখা দেয়, তখন নতুন পরিস্থিতি আমাদের পৌঁছতে হয়। 1996 সনেও যখন এটা দেখা দিয়েছিল, অথবা 90-91-তে যখন দেখা দিয়েছিল পরিস্থিতি, তখন পরিস্থিতির সামাল দেওয়ার জন্য এই আমরা এগুলি বলি আপৎকালীন ব্যবস্থা। একটি আপৎকালীন ব্যবস্থা তখনও বলা হয়েছিল, যারা এই বিষয়ের প্রধান তাত্ত্বিক ছিলেন, ব্যারিস্টার শহীদ ইশতিয়াক আহমেদ থেকে শুরু করে পরবর্তীকালে, তারা সকলে বলছে এটা একটা সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা করছি। কিন্তু এই সাময়িকতার মাত্রা কত বছর হবে, কত টার্ম হবে, সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে এটা যখন সরকারি দল এটা চাচ্ছে না, এখন বর্তমানে বিরোধী দল এটা চাচ্ছে। অথচ 96-তে যারা চালু করেছিল, বর্তমান যারা সরকারি দল তারা চেয়েছিলেন, ওরা চান নেই। আমরা তো জানি এই তর্কগুলো রিপিট করার কোনো প্রয়োজন নেই। এখন সমস্যা হচ্ছে আমরা একটা বাস্তব সমাধান চাই। আমি যে বাস্তব সমাধান চাওয়ার একটা সামান্য পূর্ব শর্ত হলো এই উভয় দলকে, সরকারি বিরোধী দলকে কোনো একটা গ্রহণযোগ্য ফর্মুলায় আসতে হবে। এটাকে আমরা সংলাপ বলতাম। তারা যদি রাজি হতে না পারেন তাহলে কি আছে, ইট স্পেলস ডিজাস্টার, একটা বিরাট ধরনের দেশের জন্য ক্ষতি হবে। এই বিষয়ে আমরা কেউ দ্বিমত করছি না। আমার বক্তব্য হলো তত্ত্বাবধায়ক সরকারের একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের শিক্ষাও কিছু নিতে হবে। সেটা ছিল নিরপেক্ষ সরকার প্রধান পাওয়া খুব কঠিন হয়েছিল। আমরা যাদেরকে ফর্মুলা অনুসারে পেয়েছিলাম, তর্কটা হয়েছিল কি গতবার, কি কারণে আমরা যেটাকে বলি জানুয়ারি মাসের
11 তারিখের সেই সমস্যাটা হয়েছিল, আমাদের দেশে একটা ভার্চুয়াল মিলিটারি টেক ওভার হয়েছিল, এই জন্য যে আমরা একটা উপযুক্ত ফর্মুলায় পৌঁছতে পারিনি। ফর্মুলা অনুসারে তো ইয়াজউদ্দিন সাহেব হয়েছিলেন যে সর্বশেষ গতিত রাষ্ট্রপতি, দেখা গেল ওই ব্যবস্থার একটা সীমাবদ্ধতা। আমার অনুরোধ হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছেন শুধু সেই জন্য নয়, দেশের কল্যাণের জন্য আমাদের এমন কোনো ফুল প্রুফ সমস্যা যদি আমরা সমাধান যদি না পাই, তাহলে নতুন সমাধানে যেতে হবে। তো এই নতুন সমাধান হতে পারে পুরনো অভিজ্ঞতার আলোকে যে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার, অর্থাৎ নির্বাচনের সময় বর্তমান যে সরকারি দল তাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না, বিরোধী দল বিশ্বাস করছে না, তারা দাবি করছেন দেশের মানুষ তাদের বিশ্বাস করছে না। তাহলে এমন একটা নির্বাচন ব্যবস্থা করা উচিত যার মধ্যে কারচুপি, পক্ষপাতিত্ব এগুলো একেবারে দূর করা না গেলেও কমানো তো যাবে। স্যার, আমি আবার আপনার কাছে আসবো, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে ডক্টর আকবর আলী খান, আমি আপনাকে একটু উদ্ধৃত করতে চাই। আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে রাজনীতিবিদদের ব্যর্থতা এতই পর্বত প্রমাণ, রাজনীতি ও নির্বাচন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় এককভাবে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না। এই বিষয়ে স্যার আপনার একটা মন্তব্য শুনবো আমরা একটা বিরতি থেকে ফিরে এসে। ডক্টর সলিমুল্লাহ খান যে প্রেক্ষিতটা বললেন সেই প্রেক্ষিত থেকে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর আকবর আলী খান, রাজনৈতিক নির্বাচন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় এককভাবে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। এই কথা বলার পেছনে আমার বাংলাদেশের সংবিধান সম্বন্ধে কিছু বক্তব্য আছে। আমরা এমন একটি সংবিধান গড়ে তুলেছি যেখানে জনসাধারণ হলো একদিনের বাদশা। নির্বাচনের দিন ভোট দিয়ে কাউকে নির্বাচন করে দিলে পরে তিনি ধরে নেন যে 5 বছরের জন্য তার মৌরসি পাট্টা হয়ে গেছে এবং যেভাবে খুশি দেশ পরিচালনা করেন। জনসাধারণের কোনো বক্তব্য প্রতিফলনের কোনো ব্যবস্থা নাই। এটা পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের প্রতিফলনের ব্যবস্থা করা হয়ে থাকে গণভোটের মাধ্যমে, এবং বিভিন্ন জাতীয় প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়ে থাকে। এখন আমাদের দেশে এর কোনো বিধান নাই এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য গণভোট করার কোনো সাংবিধানিক ব্যবস্থা নাই। অথচ রাজনৈতিক দলগুলি সম্বন্ধে আমাদের বক্তব্য হলো যে সমঝোতা হলো একটা বাস্তব, আর সমঝোতা না করা হলো একটা অবাস্তব ব্যবস্থা। রাজনীতিবিদরা তাদের স্বল্পকালীন স্বার্থে তারা অবাস্তবের পেছনে দৌড়াচ্ছে এবং তাদের চিন্তা ভাবনাও বাংলাদেশের রাজনৈতিক দলগুলির প্রকৃতপক্ষে অবাস্তব। এক দল মনে করে যে তারা আসলে পরে তাদের যারা বিরোধী তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত, আরেক দল মনে করে যে তারা ক্ষমতায় আসলে তাদের যাদের বিরোধী তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত। বাস্তবতা হলো দুটি দলই প্রায় কাছাকাছি শক্তির অধিকারী এবং কেউ কাউকে দেশের বাইরে পাঠানোর প্রশ্ন ওঠে না। এই মানুষগুলি একে অপরের সাথে থাকতে হবে, কিন্তু তারা এটা থাকতে রাজি না। তো যে কারণে আমি বলেছিলাম যে তার প্রসঙ্গটা হলো, যদি রাজনীতিবিদরা তত্ত্বাবধায়ক সরকারের সমাধান না করতে পারে তাহলে এটা গণভোটে দিলে পরে জনগণ তার রায় দিয়ে দিতে পারত এবং জনগণের রায় অনুসারে এটা হতে পারত। তবে এখানে কিন্তু আমি স্বীকার করব যে আমার এই প্রস্তাব 4 মাস আগে 6 মাস আগে বাস্তবসম্মত ছিল, কিন্তু আজকে নির্বাচন এত কাছে চলে এসেছে যে এখন আর গণভোট করা সম্ভব হবে বলে মনে হয়। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি কি বলবেন যে মানে এটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় নির্বাচন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়? না, আমাদের গোটা সংবিধান সম্পর্কে উনি যে গোড়ার প্রশ্ন তুলেছেন, আমাদের সংবিধানে কিছু ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করতে আমরা বাধ্য। অর্থাৎ সংবিধান ও নিখুঁত নয়, যেটা একটা মানবিক দলিল। একটা প্রশ্ন হচ্ছে পার্লামেন্টারি ইমিউনিটি বলে একটা কথা আছে, কি করে কনস্টিটিউশনকে আমরা ব্যাখ্যা করি এটা আমরা ছেড়ে দিয়েছি সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট তো নির্বাচিত সংস্থা নয়, পরোক্ষ সংস্থা, তা মেরিটের উপর প্রতিষ্ঠিত, যা কিন্তু নির্বাচনের উপর প্রতিষ্ঠিত নয়। তাদের উপর আমরা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা ছেড়ে দিয়ে সংবিধানের অর্থ কি এটা বলার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন যে পার্লামেন্টারি ইমিউনিটির কথাটার অর্থ কি, বলে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ পার্লামেন্টারিয়ানরা যা বলবেন তা বলতে পারবেন, এই জন্য তাদের প্রসিকিউট করা যাবে না, এটা তার অধিকার। যেমন কোনো বিচারক যদি বিচারের সময় ভুল বিচারও করেন, তার বিরুদ্ধে আপিল চলবে, রিভিউ চলবে, রিভিশন চলবে, যা যা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ভুল বিচার করার জন্য কোনো বিচারককে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। কিন্তু আমি উদাহরণ দিয়ে বলছি, এখন যদি কোনো পার্লামেন্টারিয়ান বলেন আইন প্রণয়নের জন্য সে কর্পোরেশনের কাছ থেকে ঘুষ নেবে, ভারতে যে মামলাটা হয়েছিল, বিখ্যাত মামলা 1998 সনে পিবি নরসিংহ রাও ভার্সাস দ্য স্টেট, সেখানে বলছে পার্লামেন্টারি লোকেরা যদি ঘুষও খায় তারা ইমিউনিটি ভোগ করবেন। এটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন, খুব একটা কন্টেস্টেড রায়, 3-2-এ। আমি সেই জন্য বলছি যে অনেক সময় আমরা অপব্যাখ্যা করে
একটা ক্রাইমকেও পার্লামেন্টারি ইমিউনিটির মধ্যে নিয়ে যায়, কিন্তু ঘুষ খাওয়াটা পার্লামেন্টারি ইমিউনিটি হতে পারে না। অথচ সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছিল। এই জন্যই বলছি সুপ্রিম কোর্টও মাঝে মাঝে বলেন মানে ভুল রায় দিতে পারেন, এই জন্য বলছি সুপ্রিম বাট নট ইনফলিবল। আমি এখন বলবো সংবিধানও অনেক সময় আমরা সংশোধন করব, কিন্তু এখন যেটা বাস্তব প্রশ্ন সেখানে যদি আমি ফিরে আসি, আমাদের রাজনীতিবিদরা দায়িত্বহীন মেনে নিলাম, কিন্তু তার বিকল্প যারা দায়িত্ব চাচ্ছেন তারা কারা? আমরা তাদের একটা নাম দিয়েছি, হাওয়াই নাম, সিভিল সোসাইটি। তারা আসলে কারা এটা জিজ্ঞেস করতে হবে। ধরেন তাদের মধ্যে বিশাল অংশ হচ্ছে বুদ্ধিজীবীরা, অনেকে হচ্ছেন পত্রিকা মালিকরা বা পত্রিকার সম্পাদকরা, অনেকে আছেন সরকারি কর্মচারীরা। এখন এই অবসরপ্রাপ্ত বা বর্তমান গদিনসীন সরকারি কর্মচারীরা যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এটা বলার মতো সাহসটা আমার নাই। ফলে দেখা যাচ্ছে তাহলে দুর্নীতির প্রতিযোগিতায় কে কার চেয়ে বেশি, এটাই একটা যেন কন্টেস্ট হচ্ছে, এটাকে আমরা বলি স্পেশাল ইন্টারেস্ট। এখন আমাদের যে বিজনেস কমিউনিটি, আমাদের যারা শিল্পপতি এবং নব্য ব্যবসায়ী যারা বেশ স্বাধীনের পর গড়ে উঠেছে, তাদের মতামত না নিয়ে আমাদের দেশে কিছু পরিবর্তন হয় না। আরো একটা গুরুত্বপূর্ণ খবর আছে, যে কারণে 1947 সালে দেশভাগের উপাদানটা আমি এনেছিলাম, যে বাংলা ভাগের জন্য এখন গবেষণায় দেখা যায় তখন বাংলাদেশে কিছু লোক ছিল, সোহরাওয়ার্দী, আবুল হাসিম, শরৎ বসু, এরা চায়নি দেশভাগ, কিন্তু এরা দেশভাগটা ঠেকাতে পারেননি, কারণ দিল্লির বড় কর্তা যারা তারা দেশভাগ চেয়েছেন এবং টাটা বিড়লা প্রভৃতি মারোয়ারি ব্যবসায়ী যারা ছিলেন তারা চেয়েছেন। আমি এই জন্য বলছি বর্তমানে আসলে আমাদের সমঝোতে আসার পথে বাধাটা কোথা থেকে আছে, কিছু ভিতরে আছে, কিছু বাইরে আছে। সেদিন প্রফেসর মুজাফফর আহমেদ, ন্যাপের প্রধান, 92 বছর বয়স, তার একটা সাক্ষাৎকার এক পত্রিকায় পড়লাম। তিনি বললেন এখনকার প্রধানমন্ত্রীকে বাইরের থেকে ডিকটেট করা হচ্ছে। বাইরে বলতে উনি কি বোঝাইছেন আমি বুঝতে পারি নাই। আমি বলছি দেশের ভিতর থেকেও যদি আমরা ডিকটেট করি যে আপনারা গণভোট দেন, তারা দেবেন কেন? শেষ পর্যন্ত রাজনীতিতে স্বার্থ, শক্তি এগুলি বড় কথা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো শেষ বিচারে জনগণের অভিমত কোন দিকে যায়। জনগণ যদি বর্তমান সরকার ব্যবস্থাকেই অপছন্দ করে, শুধু বর্তমান সরকারকে নয়, তাহলে এটা পরিবর্তন হতে পারে। তো তার জন্য মেও ধরবে কে? হু ইজ টু বেল দ্য ক্যাট? সেইটার জন্য দেশে যে গণ আন্দোলন দরকার, যে শক্তিশালী জাতীয় আন্দোলন দরকার, সেটা কি আছে? আমার শুধু বিকল্পটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যারা তুলছেন, জাতীয় আন্দোলন বলতে স্যার আপনি কি বুঝেন? আচ্ছা, দেশে আমি যদি বলি, ধরেন সাম্প্রদায়িক আন্দোলন হচ্ছে দেশে বর্তমানে শক্তি আন্দোলন, দেশ বিভক্ত হচ্ছে কি জন্য? জাতীয় আন্দোলন থাকলে এটা হতো না। আমি উদাহরণ দিই, জাতীয় আন্দোলন ধরেন সোকল বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা লড়ে, তারা আজকে দেশে দুর্বল বলেই আজ দেশে শুধু শাহবাগের ছাত্র জনতার যেটা বলে বিচারের দাবির আন্দোলন, যেটা উনিও সমর্থন করেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশে যে এতগুলি সাম্প্রদায়িক হামলা হলো, 95টি হিন্দু মন্দিরে হামলা হলো, রামুর বৌদ্ধ মন্দিরে 1 বছর আগে ভেঙে দেওয়া হলো, এগুলি সম্ভব হতো না যদি দেশে সেই জাতীয় ঐক্য থাকতো, যে ঐক্যের বদলে 1971 সালে দেশে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই বিষয়ে কি স্যার আপনি একটু মন্তব্য করবেন, যে এটা মানে শক্তিশালী জাতীয় আন্দোলনের প্রসঙ্গ যেটা ডক্টর সলিমুল্লাহ খান বললেন? শক্তিশালী জাতীয় আন্দোলন অবশ্যই আজকের পরিপ্রেক্ষিতে জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা যে প্রশ্ন থেকে শুরু করেছেন, আমরা কি করব, জি, এখন প্রশ্ন হলো আমরা কারা এবং কি করব। তো এখন আমরা বলতে আপনারা যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো রাজনীতির বাইরে যারা আছে। এখন রাজনীতির বাইরে একটা প্রশ্ন উঠেছে সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি কোনোদিন রাজনীতির বিকল্প নয় এবং বাংলাদেশে কোনোদিনই এর বিকল্প হিসাবে গড়ে উঠতে পারেনি, পারবেও না। সিভিল সোসাইটি শুধু সে সমস্ত দেশে রাজনীতির বিকল্প হয়ে দাঁড়িয়েছিল যেসব দেশে রাজনীতি ছিল না। যেমন পূর্ব ইউরোপিয়ান দেশগুলিতে যখন কমিউনিস্ট পার্টি ছিল আর কোনো দল ছিল না, তখন সিভিল সোসাইটি রাজনীতিতে বিকল্প, এবং ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলিতে যেখানে চার্চের সাথে রাজনীতি জড়িত আছে সেখানে সিভিল সোসাইটির ভূমিকা ছিল। বাংলাদেশে সিভিল সোসাইটি অত্যন্ত দুর্বল শক্তি, অত্যন্ত দ্বিধা বিভক্ত। এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আছে এবং এদের পক্ষে আমি মনে করি না যে দেশে বড় পরিবর্তন আনা সম্ভব। তাহলে পরে কারা? সিভিল সোসাইটি যদি না থাকে তাহলে কারা? তাহলে আমরা হলো দেশের আপামর জনসাধারণ। এখন জনসাধারণ কি করবে? কি করবে যে প্রশ্ন তুলছেন, কি করার আগে প্রশ্ন হলো যে কি করছে এখন এবং অতীতে কি করছিল। তো যদি অতীতে কি করছিল দেখি এবং বর্তমানে কি করছে দেখি, তাহলে দেখতে পাবো যে এখন পর্যন্ত জনসাধারণের ভূমিকা এখনো গৌণ রয়েছে। এখন জনসাধারণকে যেটা করতে হবে, বাংলাদেশের সমস্যা বিরাজনীতিকরণ না। বাংলাদেশের রাজনীতি কাজ না করলে আরো বেশি
রাজনীতি করতে হবে। এটা রাজনীতি বন্ধ করে দিলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হলো আরো বড় অংশকে রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। সমস্যার সমাধানের জন্য দেশের ভেতরে জনমত গড়ে তুলতে হবে, দরকার হলে সেটা আন্দোলনে রূপান্তরিত হবে, যেটা তিনি বলতে চান। আমি ডক্টর আকবর আলী খানের কাছে পরবর্তী প্রসঙ্গে আসার আগে একটি বিরতি নিতে হবে। পরবর্তী প্রসঙ্গটি অনেকটা এরকম যে আজও বিএনপির নেতা জনাব আলিমের সম্পর্কে একটি রায় হলো, তো যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে বিএনপি অনেকটা আসলে কৌশলী অবস্থানে। জামাত নেতাদের রায়ের পরে তারা নিশ্চুপ ছিল, নিজ দলের নেতাদের রায়ের পর সরব হলেও মানে সেটা ঠিক জামাতের নেতাদের মতো সহিংস প্রতিবাদ করছে না। বিষয়টি কিভাবে দেখছেন, এর ইতিবাচক বা নেতিবাচক আপনারা দুজনে যদি একটু আলোচনা করেন, আমরা এটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর আকবর আলী খান, যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে বিএনপির কৌশলী অবস্থানে আপনার মতামত চাইছিলাম। দেখেন, একটি রাজনৈতিক দল তার কৌশল সে অবলম্বন করবে, তার উপরে আমার কোনো মন্তব্য নাই। তবে এখন পর্যন্ত বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেনি, এবং আমি মনে করি যে যদি কোনো রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে তাহলে নৈতিকভাবে আমরা তাকে ধিক্কার জানাবো। কারণ যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই, এবং তারা কখনো কিন্তু তারা যেসব দুষ্কর্ম করেছে তার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। সুতরাং তাদের বিচার একটি সঠিক পদক্ষেপ, এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউ যুদ্ধাপরাধীদের বিচারের সম্পর্কে প্রশ্ন তুলছেন না। এখন প্রশ্ন যেগুলো নিয়ে হচ্ছে সেটা হলো আইন আদালতের বিষয় নিয়ে, যে বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। কিন্তু বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হয়েছে কি হয়নি সেটা কিন্তু বিচার বিভাগকেই দেখতে হবে। সেটা যদি আমরা বাইরে থেকে সে সম্বন্ধে কোনো বক্তব্য রাখি তাহলে পরে কিন্তু আদালতের এ ব্যাপারে অন্য দৃষ্টি নেওয়ার সম্ভাবনা আছে। তারা এগুলোকে আদালত অবমাননা বলেও গণ্য করতে পারে। ডক্টর সলিমুল্লাহ খান, এই প্রসঙ্গে যদি আপনি কিছু যোগ করতে চান। আপনার জন্য আমার আদি প্রশ্নটা ছিল যে এরকম যে সরকারের শেষ মুহূর্তে এসে বিচ্ছিন্নভাবে জঙ্গিবাদের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, এর রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব যদি এটা তো আপনি সংবাদপত্রে দেখতে পাচ্ছেন। মানে নির্বাচন হলেই আমাদের দেশে দেখা যায়, আজকের নির্বাচনে নয় আগের নির্বাচনে দেখা গেছে একটু ছোট অস্ত্রের ব্যবসা বেড়ে যায়। এখন আশঙ্কার বিষয় হচ্ছে এটা বড় অস্ত্র হচ্ছে কিনা। স্মল আর্মস বলে একটা ব্যবসা আছে, সেটা তো হয়, কারণ প্রত্যেক ওয়ার্ড কমিশনার পর্যন্ত তার এলাকার জন্য অস্ত্র সঞ্চয় করেন। এটা মোটামুটি পুলিশেরও জানা আছে, সংবাদপত্রের যারা সাংবাদিক তাদেরও জানা আছে। কিন্তু এখন যেটা আপনি জঙ্গিবাদ কথাটা ব্যবহার করছেন, এটা তো নতুন ফেনোমেনা নয় আমাদের দেশে, এই প্রথম হচ্ছে না। মাত্রাটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু গত বিএনপি সরকারের আমলে যে ঘটনাটা ঘটেছে, আমি বলি সেটা অনেকটা মেকিয়াভেলির পদ্ধতিতে। মেকিয়াভেলি এক উপদেশ দিচ্ছেন প্রিন্স বইতে, যে বলছে কি সরকারকে অনেক সময় শত্রু না থাকলে বড় শত্রু তৈরি করতে হবে এবং তাকে দমন করে জনগণের কাছ থেকে বাহবা নিতে হবে। কিন্তু গতবার বিএনপির সেই কৌশল সম্পূর্ণ সফল হয়েছে কথা আমি বলতে পারছি না। জেএমবি বলে যে ফেনোমেনার উদ্ভব হয়েছিল, যাকে আমাদের দেশের কোনো কোনো দার্শনিক গরিব শ্রেণীর প্রতিনিধি বলে উপরে তোলার চেষ্টা করেছিলেন, সেই সমস্ত ধোঁয়াশা দূর হয়ে গেছে এবং বিএনপি সরকারই তাদের বিচার করে ফাঁসি দিতে বাধ্য হয়েছে। লক্ষ্য করার বিষয়, অর্থাৎ দেশে তাদের এই যে অপ্রতিহতভাবে বেড়ে ওঠা, দুর্মুখেরা বলছিলেন এটা সরকারের ছত্র ছায়া ছাড়া সম্ভব নয়। আপনারা জানেন আমাদের প্রয়াত বন্ধু তারেক মাসুদ রানওয়ে বলে একটা ছবি বানিয়েছিলেন। সেই ছবিতে তিনি সেটার কিছুটা একটা ফিকশনাল রিপ্রেজেন্টেশন করেছিলেন, যে সরকারের অনেক উচ্চ মহল থেকে এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, আবার সেই সরকারই তাদেরকে বিচার করছে। তাহলে বর্তমান সরকারও আমার ধারণা এমন কিছু করছে কিনা সন্দেহের বিষয়। অর্থাৎ জঙ্গিবাদ বলে যেটাকে আমার বলা হচ্ছে, এইটা কতটা ন্যাচারাল, কতটা আর্টিফিশিয়াল, কতটা ম্যানুফ্যাকচার, কতটা হোমগ্রোন। আর অবশ্যই বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, কালকে আমি পত্রিকা খবর পড়লাম, এই যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO আল কায়েদার সাথে সম্পর্কিত। এখন আল কায়েদা হচ্ছে একটা বিগ মিথ। মিথ মানে এই নয় যে তার কোনো রিয়ালিটি নাই। আমি বারবার বলছি আল কায়েদা ইউটোপিয়া নয়, কিন্তু মিথ এই অর্থে রোহিঙ্গাদের তো একটা জাতীয় সমস্যা আছেই, সেখানে তার সমাধানের জন্য একটা আন্দোলন আছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন তো কালকে তৈরি হয়নি, তার আগে তো বহু তার পূর্বসূরি আছে। এখন তাতে হঠাৎ করে ভূমিফুটের মতো তৈরি করা আন্তর্জাতিক সংগঠন আল কায়েদা যুক্ত হবে, এটা আমরা যে প্রচার করছি, এর মধ্যে অনেক রাজনৈতিক
কলা কৌশল আছে। তো বর্তমানে যেটাকে আমরা জঙ্গিবাদ সমস্যা বলছি সেটা তো আমরা দেখেছি, এর একটা ব্যাপক ম্যানিফেস্টেশন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের মুহূর্তে, বিশেষ করে 5ই ফেব্রুয়ারির পর দেশব্যাপী যে অরাজকতা এবং আক্রমণাত্মক ঘটনাগুলি ঘটলো, বিশেষ করে মে মাসের গোড়ার দিকে ঘটলো, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে আমি যেগুলি বলে সাম্প্রদায়িক হিংসাও যেখানে পরিষ্কার আমরা দেখেছি। তাহলে এটা যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করার একটা কৌশল হিসেবে নেওয়া যেতে পারে। আমি বিনয়ের সাথেই বলবো, বিএনপি যদিও বা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কোনো নৈতিক অবস্থান গ্রহণ করেনি, কিন্তু রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। আমি দুটো শব্দ ব্যবহার করেছি, নৈতিক এবং রাজনৈতিক। রাজনৈতিক অবস্থানকে প্রকৃতপক্ষে বলেছে যে তারা এদিকে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন করা হচ্ছে। এখন কাকে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন করা হচ্ছে সেটা তাদের নাম ধরে বলা উচিত। তারা বলছে এই নেতাদের এদেরকে রাজবন্দী হিসেবে ট্রিট করতে হবে, এদেরকে মুক্তি দিতে হবে, সেটা বিএনপির প্রধান নেত্রী নিজেই বলেছেন। কাজে আমার মনে হয় আমরা এখানে দায়িত্ব এড়াতে পারি না। বিএনপির একটা পজিশন আমি মনে করি তো পরিষ্কার নয়, যদি আমি আশা করি যে বিএনপি সেই পজিশন পরিষ্কার করবেন, এখনো পরিষ্কার সময় আছে। আমার মনে হয় যে পরে হয়তো তারা এই ব্যাপারে করবেন। ডক্টর আকবর আলী খান, আমরা একটি রাজনৈতিক একটি ফেনোমেনন বলি, এটা দর্শকদেরও অনেকে এই প্রশ্ন আমাদের অনেকবারই করেন যে হরতাল বা সহিংসতায় সরকারের গায়ে কি কোনো আঁচড় লাগে? সহিংস আন্দোলনের কারণে সরকারি দল এখন পর্যন্ত তাদের অবস্থান তো বদল করতে আমরা দেখি নাই কখনো, মানে সহিংস আচরণের কারণে বা হরতালে রাতারাতি কিছু পরিবর্তন হয় না। হরতালে একমাত্র ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা, যারা দিন মজুর, দিন আনে দিন খায়, এবং অর্থনীতির উপরে তার প্রভাব পড়ে। কিন্তু রাজনৈতিক পরিবর্তন হরতালে রাতারাতি হয় না, কিন্তু দীর্ঘদিন ধরে যখন রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে সেটার একটা প্রভাব দেশের রাজনীতির উপরে পড়তে পারে। বিশেষ করে যদি এটা হরতাল যদি স্ফুলিঙ্গ থেকে একটা বড় আগুনের আকার ধারণ করে, অর্থাৎ গণ আন্দোলনে পরিণত হয়, তখনই এগুলো সার্থক হয়। বিচ্ছিন্ন হরতাল থেকে দেশে কোনো বড় পরিবর্তন হওয়া সম্ভব না। স্যার, আমরা আরো একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেকেই এই কথা বলে থাকেন যে সরকার উন্নয়ন করলেও সুশাসন দিতে পারেনি। সুশাসন আর উন্নয়নের এই দ্বান্দ্বিক বা সাংঘর্ষিক অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে ডক্টর আকবর আলী খান, বলা হচ্ছে যে সরকার উন্নয়ন করলেও সুশাসন দিতে পারেনি। সুশাসন আর উন্নয়নের সুশাসন এবং উন্নয়নের মধ্যে তফাৎ অবশ্যই আছে, কিন্তু এই বক্তব্যটি দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রেক্ষিতে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা অনেক উন্নয়ন করেছি, সুতরাং আমাদেরকে ভোট দেওয়া উচিত। এখন এই দাবির আপনার অনেক পক্ষেও অনেক কিছু বলার আছে, বিপক্ষেও অনেক কিছু বলার আছে। অনেক দালান কোঠা হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক সড়ক হয়েছে। এগুলো মানুষের জীবনে কত পরিবর্তন এনেছে এসব প্রশ্ন উঠবে। এবং উন্নয়ন কিন্তু প্রত্যেক সরকারের আমলই হয়েছে, কোনো সরকারের আমলই কিন্তু গত 30 বছরে বাংলাদেশে আমরা পেছনে যাইনি। আসলে ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনি কি উপকার করলেন সেটা না, কি অপকার করলেন সেটা হলো ভোটারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং এ সম্পর্কে আপনার একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ ড্যানিয়েল কাহনেম্যান, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে মনস্তাত্ত্বিক হয়েও, এই বিষয়ে তিনি গবেষণা করেছেন, এবং সেখানে তিনি যেটা দেখিয়েছেন যে মানুষ উপকার করলে যত বেশি খুশি হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ হয় যদি অপকার করা হয়। এখন এই সুশাসনের প্রশ্নটা ওই প্রেক্ষিতেই আসছে যে আপনি কোনো জনগোষ্ঠীর অপকার করেছেন কিনা। এখন আপনার দেশে যদি মূল্যস্ফীতির হার বেড়ে যায়, তাহলে পরে যারা স্থির আয়ের লোক তারা ক্ষতিগ্রস্ত হয়। এখন তাদেরকে বলে লাভ নাই যে আমি এত লক্ষ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। সে চাইবে তাকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং এই জন্যই লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি সরকার কিন্তু ওই সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, কারণ এই লোকগুলিকে
উন্নয়নের কথা বলে ভোট পাওয়া যাবে না। ডক্টর সলিমুল্লাহ খান, আমি যেটি ডক্টর আকবর আলী খান বলছিলেন যে মানুষ উন্নয়ন ও সুশাসনের মধ্যে আন্তঃসম্পর্কের কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মানুষ অপকার করলে ক্ষুব্ধ বেশি হয়, উপকার করার কৃতজ্ঞতা আমার মনে বোধ হয় উনি একজন মানে আধুনিক অর্থনীতিবিদের উদাহরণ দিয়েছেন। আমি বলছি তার চেয়ে আজ থেকে প্রায় 500 বছর আগেও ম্যাকিয়াভেলির বিখ্যাত বইতে সেই উদাহরণই দেওয়া আছে। উনি ম্যাকিয়াভেলি বলছেন প্রিন্সের এক জায়গায়, তুমি যদি কোনো এক লোকের বাপকে হত্যা করো 2-4-10 বছর পরে সে সেটা ভুলে যাবে, কিন্তু তুমি যদি তার সম্পত্তির 1 বিঘা কেড়ে নাও সে সারা জীবন নয় বংশানুক্রমে এটা ভুলবে না। তার মানে হচ্ছে মানুষের কোন জিনিসের কোথায় রক্তটা ঘা দগদগে সেখানে কিন্তু সেন্সিটিভ জায়গা আছে। এবং উনি রাজাকে উপদেশ দিচ্ছেন জনগণের ঘৃণা উপার্জন করবে না। রাষ্ট্রনায়ককে বলছেন ঘৃণা মানে কি, তাদের সম্পত্তিতে হাত দেবে না এবং বলছে তাদের মেয়ে ছেলের গায়ে হাত দেবে না, তার দিকে চোখ দেবে না। এবং এটা যে একটা শতশুদ্ধ ব্যাপার তার প্রমাণ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যত প্রচারণা আছে তার মধ্যে একটা হচ্ছে কি সিরাজউদ্দৌলা ওরকম অন্যের মেয়ে ছেলে ধরে নিয়ে যেত, রানী ভবানীর মেয়েকে ধরে নিয়ে গেছে, সমস্ত গল্প বানানো হয়েছে, সত্য কিনা আমরা জানি না, কিন্তু এগুলি বানানোর পিছনে মনস্তত্ত্ব হচ্ছে এগুলি জনগণের মনে খুব ঘৃণা তৈরি করে। সেই জন্য এগুলো সিরাজউদ্দৌলা একটা গর্ভবতী মেয়ের পেট ছেড়ে শিশুকে উপরের দিকে ছুড়ে মারতে, এগুলি কি মানে আমি বলছি যে বর্তমানে উন্নয়ন এবং সুশাসন যে দুটো কথা বলা হচ্ছে এই দুটোই প্যাটার্নালিস্টিক কথা। উন্নয়ন যারা করতে বলতেছেন তারা মনে করেন যে দেশের টাকা দিয়ে দেশের মানুষের কাজে তাদের চাকরি দেওয়া হচ্ছে এটা করার জন্য, ওটা না করবে কেন, ইটস এ জব। কিন্তু সুশাসন কথাটা কেন আমরা বলি, ন্যায় বিচার বলি না কেন? আমি যে এই সুশাসন কথাটা আমাদের সাহিত্যে আসে কোথা থেকে আমরা তো জানি, এটা ইংরেজ লোকেরা বলে গভর্নেন্স, এবং আবার গুড গভর্নেন্স একটা চালু করতে হয়েছে, যেন একটা যথেষ্ট হচ্ছে না, বুঝতে পারছে না, এটা প্যাটার্নালিজম, অর্থাৎ উপর থেকে আপনাকে এটা দেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছে আগে যে কথাগুলো আমরা বলতাম আইনের শাসন, সুশাসন, এগুলির চেয়ে ভালো ছিল। কিন্তু আরেকটা কথা ছিল যে ন্যায় বিচার। এখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা রিপোর্ট বেরিয়েছে বলে শুনলাম যে বাংলাদেশ একটা অদ্ভুত কাজ করেছে, সে শুধু উন্নয়নও করেছে এবং মানব উন্নয়নও করেছে একসাথে। মানব উন্নয়ন বলে একটা কথা অমর্ত্য বাবুরা চালু করেছেন, যে সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এগুলির ক্ষেত্রে ভালো করেছে। এখন সেইটাকে কি সুশাসন? আমাদের সাথে সুশাসন কথাটা মোদ্দা কথা যেটা বলা হয় সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত শাসন। আচ্ছা, দুর্নীতিটা যে আমরা ইনস্টিটিউশনালাইজ করেছি অর্থাৎ মেনে নিয়েছি, তার কারণ অস্তিত্ব আছে আমাদের দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ দুর্নীতি থাকবে, তবে সেটাকে আমরা সীমার মধ্যে রাখবো। দমন শব্দ দুর্নীতি নির্মূল কিন্তু কয় নাই, না, এটা একটু সীমার মধ্যে রাখার কথা। ডক্টর আকবর আলী খান, আমাদের শিরোনাম থেকে শেষ মিনিটে আপনার কাছে শুনবো যে আসলে আমরা এখন কি করব বা কি আশা করব। আমাদের আর কিছু করতে না পারি, আমাদের মুখ খুলতে হবে, আমাদের বলতে হবে আমরা এই দুঃসহ পরিস্থিতি চাই না। আমাদের রাজনৈতিক দলগুলিকে বলতে হবে যে আমরা চাই যে তোমরা সমঝোতা করে একটা সমস্যার সমাধান করো। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান সম্ভব না। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব, এবং আমাদের সকলকে বলতে হবে সমস্বরে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান চাই। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি যদি 15 সেকেন্ড বলেন। ওই একই কথাই, আত্মহত্যা কোনো সমাধান নয়। জি হ্যাঁ, এখন কেউ যদি মনে করে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো সমাধানের পথ নেই, তাকেও কোনো কোনো মানুষ, বিশেষ করে সাহিত্যিকরা, তাকেও মাঝে মাঝে বন্দনা করেছেন। আমি তাকে সমাধান মনে করি না। এবং আপনি মনে করেন যে একটি সমঝোতার মাধ্যমেই সমাধান? আমি সমঝোতা যাওয়া সম্ভব মনে করি যদি তারা বুঝতে পারেন যে তাদের স্বার্থ। দ্বিতীয় হচ্ছে জাতীয় স্বার্থে তো প্রশ্নই ওঠে না, আমি তাদের স্বার্থ নিহিত আছে সমাধানে। আমরা আশা করব যে সকলের স্বার্থ দেখবেন। ডক্টর আকবর আলী খান, ডক্টর সলিমুল্লাহ খান, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।